ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর 2025 ডায়মন্ড প্রশ্নবিচিত্রার তোমাদের তৃতীয় পর্যায়ের মূল্যায়নের তোমাদের গণিতের 13 নম্বর মডেল স্কুলটা আজকে সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি অলরেডি 12টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। আজকে আমি তোমাদের জন্য 13 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো 13 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কী বলা হচ্ছে দেখে নিই আমরা। বলা হচ্ছে একের ক বলছে 27 টাকা 5 পয়সা সমান কত টাকা। দেখো 27 টাকা 5 পয়সা সমান কত হচ্ছে 27 টাকা, অর্থাৎ 27.05 টাকা। এখানে 5 পয়সা আছে। দেখো যেহেতু 10 পয়সা হলে কী হচ্ছে 1 শূন্য হতো, সুতরাং 5 হচ্ছে তোমার অঙ্ক একটা, সুতরাং কী হবে একক দশক। দশক হলে 10 থেকে শুরু হতো, 10 পয়সা থেকে, এক্ষেত্রে হলো 0.5 টাকা হয়েছে, অর্থাৎ 27.05 টাকা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। 67 ভাজিতক 100 সমান কত টাকা। 67 ভাজিতক 100 সমান হচ্ছে গিয়ে তোমাদের 100। দেখো একের পিঠে দুটো শূন্য, সুতরাং 67 ভাজিতক 100 মানে কি 67/100 হতো। আর 67/100 মানে কত হবে 0.67। কেননা একের পিঠে দুটো শূন্য আছে, লবে কিন্তু দুটো অঙ্কের আগে দশমিক বসবে, অর্থাৎ একক দশক, অর্থাৎ শতক হলে এখানে দশমিক হবে। হচ্ছে দশমিক মানে 1 ধরো, তাহলে দশমিকের পর দুটো অঙ্ক আছে মানে কি দুটো শূন্য আছে এখানে লবে হরে, অর্থাৎ 100 হয়ে গেছে 0.67। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, শূন্যস্থান পূরণ করো। লোকসংখ্যা বাড়লে কোনো কাজের সময় কী হচ্ছে কমবে। লোকসংখ্যা বাড়লে কাজের পরিমাণ কী হচ্ছে কমবে। পরের প্রশ্ন দেখো, 1/4কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। 1/4কে যদি দশমিক ভগ্নাংশে পরিণত করি সেক্ষেত্রে কী হবে, আমরা প্রথমে কিন্তু এই দশমিক এই তোমাদের মিশ্র ভগ্নাংশকে আমরা ভেঙে নেব প্রথমে, অর্থাৎ 1/4 মানে কত হচ্ছে 4কে 5, 5/4। 5/4কে যদি আমরা ভাগ করি অর্থাৎ 5কে 4 দিয়ে যদি ভাগ করি, 4কে 4, 1 নামলো, দশমিক দিয়ে শূন্য নাও, কত হচ্ছে 10। তো কত হচ্ছে 4 দুগুণে কত হচ্ছে 8, বাকি 2 নামলো, দশমিক আছে শূন্য নাও, 20, 4 5 20, কত হচ্ছে 1.25। কত হচ্ছে 1.25, কত হচ্ছে 1.25। বুঝেছে? চলো পরের প্রশ্ন থেকে আমরা বদমাস এর কথাটিতে ও এর অর্থ কি। বদমাস কথাটিতে ও এর অর্থ হচ্ছে বি ফর ব্র্যাকেট, অফ ফর এর বা গুণিতক বা গুণ বা এর, আর ডি ফর ডিভিশন অর্থাৎ ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন ফর গুণ, এ ফর অ্যাডিশন মানে যোগ, এস ফর সাবস্ট্রাকশন মানে কি হচ্ছে বিয়োগ। তাহলে ও ফর কি জানলাম আমরা, অফ বা কি হয় এর, অফ বা এর। চলো পড়াশোনা থেকে আমরা 0.06 ও 0.006 এর মধ্যে কোনটি বড় দেখতে পাচ্ছি আমরা। সব কাছের মানটা লক্ষ্য করো, সপ্তক দশমিকের কাছের মানটা দেখতে পাচ্ছি 0.6 আছে, এখানে 0.0 অর্থাৎ 6 তিন নম্বর, অর্থাৎ সহস্রাংশের ঘরে 6 আছে, আর এখানে দশাংশের ঘরে 6 আছে, সুতরাং এই সংখ্যাটা বড় হবে, অর্থাৎ 0.06 বড় হয়ে গেছে। চলো পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে, যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি করা হয় তার দৈর্ঘ্য হলো কত। দেখো যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্য হলো কি হচ্ছে, সেটা দৈর্ঘ্য হবে পরিধি। পরিধি অ্যাকচুয়ালি কী হয় দৈর্ঘ্য, কেমন পরিধি। যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তটা যদি দেখো এই নির্দিষ্ট রাউন্ডটা কেন্দ্র, এখানে নির্দিষ্ট রাউন্ডটা কী হচ্ছে, এটা হচ্ছে পরিধি। বুঝে গেছে? এই বক্ররেখাটাকে কী বলে, বৃত্তের বক্ররেখা কী বলা হয়, পরিধি বলা হয়। বুঝে গেছে? পরের প্রশ্ন দেখি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কী হয় 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। পরের প্রশ্ন, ইটের তল সংখ্যা কতগুলো হয়। ইটের তল সংখ্যা কতগুলো হয়, আমরা জানি প্রত্যেককে ইটের তল সংখ্যা হয় তোমাদের 6টি। ইটের তল সংখ্যা কত হয় 6টি। পরের প্রশ্ন দেখি আমরা, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কী হচ্ছে, অতিভুজ হয়। অতিভুজ। দেখো সমকোণী ত্রিভুজ, দেখো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর অপর দুটো কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে আমরা কি বলি, সমকোণী ত্রিভুজ বলি। এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের 3টি বাহুর প্রত্যেকের মান আছে, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, লম্ব, ভূমি, অতিভুজ। আর বৃহত্তম বাহু কোনটা হচ্ছে, সমকোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তম বাহু, অর্থাৎ অতিভুজ। ঠিক আছে, চলো পড়াশোনা থেকে আমরা, ঘড়িতে 9টা বাজলে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পরের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণ করে অবস্থান করে। যখন 9টা বাজে, 9টা বা 3টে বাজে, তখন কি মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা কী 90 ডিগ্রি বা সমকোণে অবস্থান করে। কী কোণে, সমকোণে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করে। কত ডিগ্রি হয় লিখবে তোমরা, 90 ডিগ্রি বলবে।
যখন বিকেল 3টে বা রাত 3টে বা সকাল 9টা বা রাত 9টা যখন হবে, তখন সেক্ষেত্রে ঘন্টা কাঁটা মিনিটে কাঁটা পরস্পরের সঙ্গে প্রায় 90 ডিগ্রি বা সমকোণে অবস্থান করবে। ঠিক আছে? চলো পরবর্তী থেকে আমরা বলছে একটি নির্দিষ্ট একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত? একটি নিরেট যদি অর্ধগোলক হয় তার তল সংখ্যা কত হয়? তল সংখ্যা হয় তোমাদের দুটি, একটি সমতল হয়, একটি বক্রতল। এটা হচ্ছে সমতল, এটা আছে বক্রতল। বুঝা গেছে? পরবর্তী দেখো বরের টোপর ড্যাশ আকৃতির হয়। বরের টোপর হচ্ছে শঙ্কু আকৃতির হয়। কি আকৃতি? শঙ্কু আকৃতি। দেখো বরের টোপর যদি আমরা এইরকম অঙ্কন করি, এক্ষেত্রে দেখো এরকম চিত্রাঙ্কনটা হচ্ছে কি শঙ্কু বা বরের টুপির আকৃতি হয়। ঠিক আছে? বরের টুপির আকৃতি। আর এটা হচ্ছে সমতল হয়, আর এটা হচ্ছে বক্রতল হয়। ঠিক আছে? এটা বক্রতল হয়, আর এটা হচ্ছে সমতল হয়। ঠিক আছে? চলো পরবর্তী থেকে আমরা কোনো একটি কি বলা হচ্ছে, কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে ব্যাস কত হবে? ব্যাসার্ধের দ্বিগুণ হবে ব্যাস, অর্থাৎ 5 গুণিত কত হয় 2 সমান কত হবে? 5 দুগুণে 10, কত হবে? 10 সেমি। কত সেমি? 10 সেমি হবে। বুঝা গেছে? 10 সেমি। বৃত্তের ব্যাসার্ধ যদি যা হবে, বৃত্তের ব্যাসার্ধের মান থেকে যদি ব্যাস নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে কী হবে? ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করে দেবে, ব্যাস বেরিয়ে যাবে। ঠিক আছে? পরবর্তী দেখো ত্রিভুজাকার ভূমিবিশিষ্ট পিরামিডের অপর নাম কি? ত্রিভুজাকার ভূমিবিশিষ্ট পিরামিডের অপর নাম হচ্ছে কি? চতুস্তলক। কি বলা হয়? চতুস্তলক। সেটা আমরা প্রত্যেকে জানি। এই চতুস্তলকের ভূমি হচ্ছে ত্রিভুজাকৃতি। চতুস্তলকের ভূমি হয় সর্বদা কি হচ্ছে? ত্রিভুজাকৃতি। ঠিক আছে? চলো পরবর্তী দেখি আমরা 4টি তল বিশিষ্ট ঘনবস্তু কি বলা হয়? চতুস্তলক বলা হয়। প্রশ্ন 3-এর ক বলা আছে 207.02 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। তাহলে 207.07কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, দেখো প্রথমে 2 শতক, একক, দশক, শতক, অর্থাৎ 200 যুক্ত দশকের কিছু নেই, আর এককের ঘরে আছে 7 যুক্ত দশমিকের পর প্রথম অঙ্ক হচ্ছে দশাংশ, অর্থাৎ 0 কিছু নেই। দশমিকের পর 2 নম্বর অঙ্ক হচ্ছে 2, অর্থাৎ 2 শতাংশ। কি হবে? 2/, কত হচ্ছে? 100। 2/100। বুঝতে পেরেছো আশা করি। চলো পরবর্তী থেকে আমরা ক্ষয়ের দিকের প্রশ্ন চলে এলাম আমরা। 1 ডজন ডিমের দাম 60 টাকা হলে 20 ডিমের দাম কত হবে? তাহলে 1 ডজন ডিমের দাম, 1 ডজন মানে কতগুলো জানি আমরা? 1 ডজন হচ্ছে 1 ডজন সমান 12টি। 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম কত বলা হয়েছে এখানে? 12টি ডিমের দাম বলা হচ্ছে গিয়ে 60 টাকা। 60 টাকা হলে তাহলে একটি ডিমের দাম কত হবে? তাহলে একটি ডিমের দাম নিশ্চয়ই কম হবে, কম হলে ভাগ হয়। তাহলে 60 ভাজিত কত হচ্ছে? 12। সঙ্গে কত হলো? 12 5-এ 60। কত? 60 12 5-এ 60, অর্থাৎ 5 টাকা। কত টাকা? 5 টাকা। তাহলে এরপর বলছে 20টি ডিমের দাম কত হবে? 20টি ডিমের দাম কত হবে? 5 আছে, বাড়ছে, সুতরাং কী হবে? গুণ হবে। তাহলে 20 গুণিত কত হয়? 5, 5 দুগুণে 10, কত হচ্ছে? 100 টাকা। কত টাকা? 5 দুগুণে 10 হচ্ছে 100 টাকা। 20 5-এ কত হয়? 20 5-এ 100। দেখো এখানে কি বলা হচ্ছে, তাহলে আগের প্রশ্নে দেখো যে আগের একটা প্রশ্নে একটু চেঞ্জ করে নাও একটু। বলা হচ্ছে এখানে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। তাহলে তোমরা কথায় যদি লেখো, বলা হচ্ছে দেখো যে 200 যুক্ত 7 2/100, একে যদি আমরা কথায় লিখি কী হবে? তাহলে 200 বলবে, 200 7 2 শতাংশ, 7 2 শতাংশ, 2 শতাংশ, এইভাবে তোমরা কথায় লিখে দেবে। বোঝা যাচ্ছে? তাহলে 207 শতাংশ। চলো পরের প্রশ্ন দেখি আমরা। তাহলে পরের প্রশ্ন হয়েছে 1 ডজন ডিমের দাম 60 টাকা হলে 20 ডিমের দাম কত হবে? 100 টাকা। আমরা করে ফেলেছি এটা 100 টাকা। তাহলে 20টি ডিমের দাম কত হবে? 20টি ডিমের দাম সমান 100 টাকা। বুঝছে? 100 টাকা। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। গয়ের দিকের প্রশ্ন চলে এলাম আমরা। 16 ভাজিত 4 গুণিতক 2 বিয়োগ 8 এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই সরলটা করে ফেলি। তাহলে কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে 16 ভাজিতক 4 গুণিতক 2 বিয়োগ 8 সমান কত হবে? সমান দেখো আমরা প্রথমে বদমাস নিয়ম অনুযায়ী আমরা প্রথমে ভাগটা করবো আগে। 16কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 4 16, 4 গুণিতক 2 বিয়োগ 8, তারপর 4 দুগুণে 8, 8 বিয়োগ 8 সমান কত হচ্ছে? সমান 0। উত্তর কত হচ্ছে? 0। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলছে এর উত্তর কত হচ্ছে? 0 হচ্ছে।
বেশ, আর এই 1 ডজন ডিমের দাম 60 টাকা হলে 20 ডিমের দাম কত হবে? 100 টাকা। বুঝেছ? চলো পরের প্রশ্ন দেখি আমরা, তুমি ব্যাসে এটা কন্ট্রাক্টরকে 20 টাকা দিলে তিনি তোমাকে 12.75 টাকা ফেরত দিলেন। কন্ট্রাক্টর বাস ভাড়া বাবদ কত টাকা নিলেন? বাস ভাড়া বাবদ কত টাকা নিলেন? তাহলে 20 টাকা তুমি দিয়েছিলে কন্ট্রাক্টরকে, তোমাকে 12.75 টাকা ফেরত দিলেন। তাহলে কন্ট্রাক্টর বাস ভাড়া বাবদ কত টাকা নিলেন? তাহলে আমরা কী করবো? বিয়োগ করবো। তাহলে 20কে 12.75 বাদ দেবো। তা 20 থেকে আমরা কি 20 থেকে যদি আমরা 12.75 টাকা বাদ দিই, তাহলে এখানে দশমিক দাও, দুটো শূন্য বসে দাও, বিয়োগ, তাহলে একধার করো 100 অর্থাৎ 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5, এখানে 9 থেকে 7 হলে 2 দশমিক, এখানে কত আছে? 9 থেকে 2 হলো 7, এখানে 1 করতে 1 অর্থাৎ 7.25 টাকা। কত টাকা? 7.25 টাকা। ভাড়া বাবদ কত টাকা নিলেন কন্ট্রাক্টর? তাহলে 7.25 টাকা। কত টাকা আছে? 7.25 টাকা বা 7.25 টাকা। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলেছে? 12 জন, মধ্যেকের প্রশ্ন, 12 জন লোক একটি রাস্তা 21 দিনে সারাতে পারেন, সেই রাস্তাটি একদিনে সারাতে কত লোক লাগবে? এটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে করব, কিন্তু তার আগে আমরা বেসিকের টেবিল তৈরি করব। তাহলে প্রথমে বলা হচ্ছে 12 জন লোক একটি রাস্তা তৈরি করে 21 দিনে সারাতে পারেন, সেই রাস্তাটি একদিনে সারাতে কতজন লোক? ঐকিক নিয়মে করতেও পারি, আমরা টেবিল না করেও সরাসরিও করতে পারি। যেহেতু 2 নম্বরের প্রশ্ন রয়েছে, সুতরাং কী করবো? 12 জন লিখবে, 12 জন লোক, এখানে লোক সংখ্যা একটা আছে, লোক সংখ্যা বের করতে হবে, অর্থাৎ 21 দিন করবে। 21 দিনে রাস্তা সারায় কতজন? 21 দিনে রাস্তা সারায় কতজন লোক? বলা হচ্ছে 12 জন লোক। 12 জন লোক। তাহলে একদিনে যদি রাস্তা সারায়, একদিনের রাস্তা, সেই রাস্তাটা যদি একদিনে সারাতে কতজন লোক লাগবে? যদি একদিনে সারাতে হয় তাহলে বেশি দিন সময় লাগবে। সুতরাং কী হচ্ছে? একদিনে সারাতে গেলে বেশি দিন লাগবে। যেখানে 21 দিনে 12 জন লোক কাজ করতে পারে, রাস্তা সারাতে পারে, সেখানে 21 দিন না করে একদিনে নামিয়ে এনেছে, তাহলে লোক সংখ্যা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে তোমরা কী করবে? গুণ করবে। তাহলে 21 গুণিত কত হবে? 12। কত আছে? 21 আর 12 যদি আমরা গুণ করি কত হচ্ছে? 2 কে 2 অর্থাৎ 252। কত? 252 জন। অতএব 252 জন লাগবে। 252 জন লাগবে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে? যে সূক্ষ্মকোণ ও স্থূলকোণগুলির আলাদা করো। দেখো, আমরা জানি সূক্ষ্মকোণ 90 ডিগ্রির কম হবে আর স্থূলকোণ হবে 90 ডিগ্রি বেশি এবং 180 ডিগ্রি কম হবে। শুধুমাত্র 18 ডিগ্রি হবে কি কোণ? 18 ডিগ্রি হবে, 18 ডিগ্রি হবে সূক্ষ্মকোণ, 189 ডিগ্রি হবে স্থূলকোণ, 180 কম হচ্ছে। আর স্থূলকোণ হলো 179 ডিগ্রি স্থূলকোণ, আর 89 ডিগ্রি এটা হচ্ছে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি কম হচ্ছে, আর 100 ডিগ্রি কী হচ্ছে? স্থূলকোণ হচ্ছে। অর্থাৎ 90-এর বেশি হলে, 90-এর বেশি এবং 180-র কম হলে কী হয়? সেক্ষেত্রে স্থূলকোণ হয়, আর 90-এর কম সমস্ত ডিগ্রি মানগুলো কী হয়? সূক্ষ্মকোণ হয়। বুঝা গেছে? 6 দেখি আমরা। প্রত্যেকটি এটা একটি করে উদাহরণ দাও। ঘনক। ঘনক কী বলতো? ঘনক হচ্ছে গিয়ে এটা হচ্ছে লুডুর ছক্কা। ঘনকের উদাহরণ কী দিবে? লুডুর ছক্কা। ঘনকের উদাহরণ কী দিবে? ঘনক হবে, দেখো, ঘনক হবে লুডুর ছক্কা, লুডোর ছক্কা। আর এটা কী হচ্ছে? গোলক হবে, দেখো, গোলক কী হবে? ফুটবল। গোলক হবে ফুটবল আর ঘনক হবে লুডোর ছক্কা। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। যে পরের প্রশ্ন বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে, অপর দুটি কোণ প্রত্যেকটির মান কত হবে? এটা আমরা প্রত্যেকে জানি। দুটি কোণ হয় সমকোণী ত্রিভুজের, একটি কোণ সমকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি, আর অপর দুটি সূক্ষ্মকোণের একটি বলা আছে 30 ডিগ্রি হলে অপর কোণটা কি? আমরা 90 থেকে 30 বাদ দিলে 60 হচ্ছে। সুতরাং একটা আর অপর দুটি কোণ হবে কত হবে? তোমরা একটু করে ফেলো। একটা 90 ডিগ্রি হবে একটা, আর একটা হবে 60 ডিগ্রি। আমি আগের ক্লাসে গণিতটা করে দেখিয়েছি। ঠিক আছে? পরের প্রশ্ন থেকে আমরা যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। বলা আছে 12 জন লোক 15 দিনে একটি সেচের খাল পরিষ্কার করেন। যদি 20 জন লোক কাজটি করতেন তবে কত দিনে কাজটি শেষ করতেন? তাহলে চলো আমরা, যদি 20 জন লোক যদি কাজটি করতেন তাহলে তবে কত দিনে কাজটি শেষ করতে হবে? তাহলে চলো আমরা গণিত করে ফেলি। আমরা এটাকে কিন্তু এখানে বলা আছে 3 নম্বরের প্রশ্ন, একে আমরা কি টেবিল করতে পারি বা সেকেন্ড নিয়মে আমরা টেবিল বা গণিতের ভাষায় সমস্যার সমাধান করতে পারি। দেখো, গণিতের ভাষার সমস্যাটি হলো,
সমস্যাটি হলো কি বলা হচ্ছে এদিকে ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে কার মান বের করতে বলছে, এখানে দিনে কত দিনে অর্থাৎ দিন সংখ্যা বের করতে বলছে, এখানে লোক সংখ্যা দেওয়া আছে, লোক সংখ্যা প্রথমে লোক সংখ্যা দেওয়া আছে, দিন সংখ্যা বের করতে বলছে। তাহলে লোক সংখ্যা দেখো প্রথমে লোক সংখ্যা, এখানে জন লিখবে ব্র্যাকেটে, আর অপর দিকে লেখো দিন সংখ্যা, সময় লিখবে, সময় কি আছে দিন আছে। তাহলে চলো আমরা করে ফেলে। তাহলে প্রথমে লোক সংখ্যা বলেছে 12 জন লোক, কি বলা আছে 12 জন লোক একটি সেচের খাল পরিষ্কার করেন 15 দিনে। তারপর বলেছে 20 জন লোক যদি ওই কাজটি করেন তাহলে কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে কি সম্পর্ক, তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা অবশ্যই কমবে, কি সম্পর্ক বিপরীত সম্পর্ক। এক্ষেত্রে সম্পর্ক লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক, সম্পর্ক বিপরীত বা ব্যস্ত সম্পর্ক বিপরীত বা ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা করে ফেলেছি। এবার আমরা ওই কি নিয়মে করব যে 12 জন লোক যদি করে কাজটি কত দিনে, 12 জন লোক খাল পরিষ্কার বা সেচ পরিষ্কার করে কত দিনে 15 দিনে। যদি ওই কাজটি একজন লোক করতো তাহলে ওই একজন লোক যদি সেচ পরিষ্কার করে তাহলে সে কত দিনে শেষ করতে পারবে, তাহলে এক্ষেত্রে কি বেশি দিন লাগবে, তাহলে 12 গুণিতক 15 দিনে। আবার যদি বলা হচ্ছে যদি 20 জন লোক কাজ করতো, 20 জন লোক যদি কাজ করতো সেক্ষেত্রে 20 জন লোক কত দিনে কাজটা শেষ করতে পারতো, তাহলে 12 গুণিতক 15 বাই হচ্ছে 20, বুঝেছে। তাহলে আমরা কাটাটি করবো 5 3 15, 5 4 20 আর 4 3 12, কত হচ্ছে তোমার 3 গুণিতক 3 সমান কত হবে 9 দিনে। তাহলে 20 জন লোক কত দিনে শেষ করতে পারে, সেচটা পরিষ্কার করতে পারে, তাহলে কত দিনে 9 দিনে সেচটি পরিষ্কার করতে পারবে। অতএব 9 দিনে সেচটি পরিষ্কার করতে পারে, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে ক্ষয়ের দিকের প্রশ্ন দেখো, ক্ষয়ের দিকে সরল করো 4 গুণিতক 4 অফ 6 বিয়োগ 3 বিয়োগ 4 অফ 5 বা 5 যোগ 10 যোগ 6 গুণিতক 8 অফ 7 বা 7 বিয়োগ 2। চলো আমরা এই সরলটা করে ফেলি। চলো আমরা প্রশ্নটা তুলে ফেলেছি, আমরা সরলটা দেখো প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যে সংখ্যা থাকাগুলো সংখ্যাগুলো আমরা কী করবো সমাধান করব। প্রথমে দেখো প্রথম বন্ধনীর মধ্যে থাকা অঙ্কগুলো বা সংখ্যাগুলো সমাধান করলে দেখো 4-এর সঙ্গে এর কী সম্পর্ক আছে, অফ বা এর সম্পর্ক অর্থাৎ গুণ সম্পর্ক আছে। 4 এর 6 থেকে 3 বাদ কত হচ্ছে 3 হচ্ছে, আর বিয়োগ 4 এখানেও অফ বা এর সম্পর্ক এর, আর 10 আর 5 কী করতে হবে 10 আর 5 যোগ করলে কত হবে 15 হচ্ছে, যুক্ত এখানে 6 গুণিতক এখানে অফ আছে এটা আগে হবে 6 গুণিতক 8 এর কত হচ্ছে 7 থেকে 2 বাদ কত হচ্ছে 5 হচ্ছে, বুঝেছো। চলো এবার আমরা কি করব, যেখানে এর আছে সেই এরগুলো আগে আমরা সমাধান করব। তাহলে 4 3 কত হচ্ছে 12 বিয়োগ 15 4 কত হবে 15 4 60 হচ্ছে, যুক্ত কত হচ্ছে 6 গুণিতক বলা আছে 8 5 40 কত হচ্ছে 8 5 40। বেশ, তারপরে আমরা এবার নিয়ম কি হচ্ছে এবার গুণ করব, গুণ করার পর আমরা বিয়োগ করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এরপর আমরা বদমাস নিয়ম অনুযায়ী আগে গুণ করব, কত হচ্ছে এই সংখ্যাগুলো স্থির রাখবো। তাহলে কত হচ্ছে এই সংখ্যাগুলো স্থির রাখলে কত হচ্ছে 12 বিয়োগ 60 আমরা 6 4 24 240 পাচ্ছি। এবার তারপরে যোগ হচ্ছে 12-র সঙ্গে আমরা 240 যোগ করব, কত হচ্ছে 240 সঙ্গে যদি 12 আমরা যোগ করি 240 সঙ্গে যদি 12 আমরা যোগ করি কত হচ্ছে, তাহলে 2 4 কে 5 আর 2 252 কত হচ্ছে 252 বিয়োগ 60 কত হচ্ছে 252 থেকে 60 বাদ দিলে কত হচ্ছে 192, কত হচ্ছে 192 তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে দেখো 4-এর গ বলা হচ্ছে, দেখো 4-এর গ হচ্ছে যে 15.28 মিটার লম্বা বাঁশের 5.7 মিটার কাদায় ও 4.202 মিটার জলের আছে, জল কাদায় মোট কতটা ডুবে আছে, জল কাদার উপরে কত মিটার বাঁশ আছে। এটা আমরা বারবার করছি কিন্তু এরকম গণিত করছি কিন্তু এটা একটু অন্যরকম হচ্ছে। তাহলে চলো আমরা গণিতটা সমাধান করি।
এখানে বলা হয়েছে তোমাদের যে বাঁশের দৈর্ঘ্য কত বলা হচ্ছে, বাঁশের দৈর্ঘ্য কত বলা হচ্ছে, বাঁশের দৈর্ঘ্য বলা হচ্ছে 15.28 মিটার। তাহলে 15.28 মিটার লম্বা বাঁশের কত মিটার কাদায় আর কত মিটার জলে আছে? দেখো জল ও কাদায়, তা জলে আছে কত হবে, বা কাদায় আছে কত মিটার? কাদায় আছে 5.7 মিটার। আর জলে রয়েছে কত? জলে রয়েছে কত হচ্ছে 4.02 মিটার। বুঝছে? তাহলে অতএব জল ও কাদায় মোট ডুবে আছে লিখবে, অতএব জল ও কাদায় মোট ডুবে আছে কত মিটার? জল ও কাদায় মোট ডুবে আছে কত মিটার বলা হচ্ছে? তাহলে আমরা এই দুটোকে যোগ করে দেবো, 5.7কে সাথে সঙ্গে 4.02 আমরা যোগ করব। 5.7 যোগ 4.02 আমরা যোগ করব, তাহলে কী হবো? মিটার। মিটার হয়ে গেছে, ইকুয়ালস টু দেবো আমরা, এই দুটোকে যোগ করব, তাহলে কত? 5.7 সঙ্গে 4.02 যোগ করব, কত হচ্ছে? 2, 7 আর 5, 4, 9, 9.72 মিটার কিন্তু জল ও কাদায় মোট ডুবে আছে। 9.72 মিটার মোট জল ও কাদায় ডুবে আছে। এরপরে বলা হয়েছিল যে জল ও কাদার উপরে কত মিটার আছে? তাহলে অতএব জল ও কাদার উপরে উপরে আছে, এবার আমরা কি করব? বিয়োগ করব। এই যে মোট দৈর্ঘ্য ছিল 15.28 মিটার, আর জল ও কাদায় ডুবে আছে 9.72 মিটার, আর জল ও কাদার উপরে কত আছে? এক্ষেত্রে মোট বাঁশের দৈর্ঘ্য থেকে আমরা কি করব? আমরা জল ও কাদায় ডুবে থাকা অংশটা আমরা কি বিয়োগ করব, তাহলে 9.72। তাহলে আমরা বিয়োগ করলে পাবো আমরা, এক্ষেত্রে আমরা দেখো 8 থেকে 2 বাদ কত হচ্ছে? 8 থেকে 2 বদলে 6, আর 12 থেকে 7 বদলে কত হচ্ছে? 5, 7, 5, 12, আর এখানে আছে 4 থেকে 9 বাদ যায়নি 14, 14 থেকে 9 বাদের কত হচ্ছে? 9, 5, 14, কত হচ্ছে? 5, কত? 5.56 মিটার। তাহলে উপরে আছে জল ও কাদার উপরে আছে কত মিটার? 5.56 মিটার। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন রয়েছে, বাড়ির চৌবাচ্চায় এত লিটার জল আছে, আমি আরও 2 বালতি জল ঢাললাম, প্রতি বালতিতে এত লিটার জল ধরে, এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল সেটা আমরা কি করব? আমরা সমাধান করব। তাহলে চৌবাচ্চায় পূর্বে জল ছিল, দেখো চৌবাচ্চায় মোট জল ছিল, বা পূর্বে চৌবাচ্চায় জল ছিল কত হবে? 10.251 লিটার, 10.251 লিটার জল ছিল। আমি আরও 2 বালতি জল ঢাললাম, আরও 2 বালতি জল, তাহলে প্রতিটি বালতিতে জল ধরে 8.115 লিটার। তাহলে দুটি বালতিতে জল ধরে কত হবে? তাহলে 8.15 গুণিতক কি? 2 লিটার। আমরা গুণ করব, 2 একে 2, 5 দিন 10 0 হাতলে 1, 2 একে 2 একে 3, আর 8 দুগুণে 16, কত হবে? 16.302 লিটার। তাহলে 16 কত হলো? 16.302 লিটার। ঠিক আছে? 302 লিটার। তাহলে চলো এরপর কি বলা আছে, যে এরপর এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল? তাহলে আমরা কি হচ্ছে 2 বালতি জল ঢেলেছি, আবার পূর্বে ছিল 10.251 লিটার জল ছিল, আমি ঢেলেছি কত? 16.302 লিটার। তাহলে মোট জল এখন চৌবাচ্চায় জলের পরিমাণ দেখো, এখন চৌবাচ্চায় জল আছে, আমরা কী করবো? এই দুটোকে যোগ করব। তাহলে 10 দশমিক কত হচ্ছে? 10.251 সঙ্গে কত যোগ করব? 16.3
2 আমরা কি যোগ করব, তাহলে কত 2 আর 1 কত হবে 3, 5 0 5 আর 2 3 আর 2 কত হচ্ছে 5, দশমিক দশমিক 6 আর 2 কত হচ্ছে 26 দশমিক কত হচ্ছে 26.553 লিটার, কত হবে 26.553 লিটার, 26.553 লিটার। বুঝা? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে 5-এর দাগে চলে এলাম আমরা। 5-এর দাগে কি প্রশ্ন রয়েছে, 5-এর দাগে রয়েছে, 5-এর দাগে ক দেখো যে 7 জন লোক 12 দিনে এত টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন। চলো একে আমরা তৈরাসিক সমাধান পদ্ধতিতে বা তৈরাসিক পদ্ধতির সময় কি হচ্ছে ঐকিক নিয়মে সমাধান করব। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে তোমরা লিখবে যে গণিতের ভাষা সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো প্রথমে লিখবে লোক সংখ্যা, দিন সংখ্যা আর আয়। বলেছে 7 জন লোক 12 দিনে 4,200 টাকা আয় করতে পারে, 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে। এক্ষেত্রে দেখো সম্পর্কটা তোমরা জানো যে এক্ষেত্রে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কিন্তু কমবে, আর লোক সংখ্যা বাড়লে আয়ও বাড়বে। এক্ষেত্রে সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক দুটোই আছে। তাহলে সরাসরি লিখবে ঐকিক নিয়মে সমাধান পাই, লিখবে ঐকিক নিয়মে সমাধান করে পাই, কি লিখবে 7 জন লোক 12 দিনে আয় করেন 42,000 টাকা। তাহলে এবার লেখো, তাহলে ওই 7 জন লোক তাহলে একদিনে যদি কাজ করে সেক্ষেত্রে আয় করবে কত টাকা, আয় করবে 42,000 ভাজিত কত হচ্ছে 12 টাকা। তারপর লেখো আবার 7 জন লোক 9 দিনে যদি আয় করে 9 দিনে আয় করেন কত টাকা, তাহলে এক্ষেত্রে করবো আমরা কি 4,200 ভাজিত 12 মানে কত 4,200 বাই কত হচ্ছে 12 আর গণিত কত করবে 9 করবে। তারপরে দেখো আমরা কাটাকাটি করে ফেলি, তাহলে 4 3 3 4 12 আর 3 3 কত হচ্ছে 9 আর 4 1 4 আর 4 5 4 4, তারপর কত হচ্ছে 2 4 0 0 আর 20, তারপর 20 4 5 20 আর কত হচ্ছে 0 4 0 0 বলা আছে 1050 গুণিতক 3, 1050 গুণিতক 3 কত হচ্ছে সমান হচ্ছে গিয়ে তোমাদের 3 0 0 5 3 15 আর 3 1 3 31, অর্থাৎ 3,150 টাকা। তারপরে কি বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে দেখো যে যদি ওই একজন লোক কাজ করতো, তাহলে একজন লোক যদি 9 দিনে কাজ করে সেক্ষেত্রে কত টাকা আয় করতে পারবে তারা, তাহলে 3,150 বাই কত হবে ভাগ হবে এক্ষেত্রে 7 টাকা, কত হবে আমরা 7 3 21 7 4 28 28 আর 3 35 7 5 35 7 0 0 কত হচ্ছে 450 টাকা, কত হচ্ছে 450 টাকা। বুঝেছে? তারপর অতএব দেখো, অতএব 8 জন লোক 9 দিনে আয় করবেন কত টাকা সমান 400, এখানে 8 জন করবে, এখানে 8 জন লোক, এখানে 9 দিনে ওই 8 জন এই ঘরে লিখবে। আচ্ছা আমি সোজা লিখেছি 8 জন লোক 9 দিনে আয় করবেন কত টাকা, এক্ষেত্রে সরাসরি আমরা লিখে দিচ্ছি। দেখো আমরা 450-এর সঙ্গে কত গুণ করব 8 গুণ করব, তো 8 0 0 8 5 40 0 হাতে 4 আর 8 4 32 33 34 35 36 কত হচ্ছে 3600, অর্থাৎ 3,600 টাকা আয় করবেন। তাহলে বোঝা যাচ্ছে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবেন 3600 টাকা আয় করবেন। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা।
পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে যে সমস্যাটি ভাষায় লেখো বলা হচ্ছে, সমস্যাটি ভাষায় লিখে সমাধান করো বলা হচ্ছে, পরিমাণ আর সময় দেওয়া হয়েছে। দেখো মনে করো আহ, কিছুজন লোক আচ্ছা একটা জায়গা বা 8 বিঘা জায়গা চাষ করতে, বলবো কি 8 বিঘা জায়গা চাষ করতে 32 দিন সময় লাগে, তাহলে 5 বিঘা জায়গা চাষ করতে কত দিন সময় লাগবে, তাহলে এইভাবে তোমরা ভাষাটা দিতে পারো। কেমন? চলো পরের প্রশ্ন থেকে আমরা, অঙ্কিতা ও অলোক 8 টাকা তরমুজ নিয়ে বাজারে সমাধান করতে বলছে, তো কেমন, তো সমাধানটা আমি করে ফেলি, তাহলে আমি ভাষাটাও করে আমি এই প্রশ্নের সমাধানটা করে দিচ্ছে। দেখো 8 বিঘা জমি লিখবি কি, 8 বিঘা জমি চাষ করতে সময় লাগে 32 দিন, 32 দিন। তবে 5 বিঘা জায়গা চাষ করতে কত সময় লাগবে? তাহলে এক্ষেত্রে আমরা ঐকিক নিয়মে করব, যে লেখো তাহলে 8 বিঘা জমি চাষ করতে সময় লাগে 32 দিন। তাহলে 1 বিঘা জমি যদি চাষ করতে সময় কত লাগবে? 1 বিঘা জমি চাষ করতে সেক্ষেত্রে বেশি দিন সময় লাগবে। তাহলে 1 বিঘা জমি যদি চাষ করতে কম দিন সময় লাগবে, 1 বিঘা জমি চাষ করে তাহলে তো সেক্ষেত্রে কী হবে, তো কম দিন সময় লাগবে, তাহলে 32 ভাজিতক 8। আর তারপরে বলা আছে 5 বিঘা জমি যদি চাষ করা হয় সেক্ষেত্রে, আর 32 ভাজিত 8 মানে কি 32/8 আর গুণিতক 5, 8 4 32 সমান 5 4 20, 20 দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে? 20 দিন সময় লাগবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা কী আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে যে ঘয়ের দিকের প্রশ্নে চলে এলাম আমরা, যে 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলতে পারবে? চলো আমরা এটা করে দিই। দেখো গণিতের অলরেডি আমি সমাধান করেই ফেলেছিলাম। দেখো চলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে পাম্প মেশিনের সংখ্যা লিখবে, সময় লিখবে আর জলের পরিমাণ লিখবে। 14টি পাম্প মেশিন 200 দিনে এত লিটার জল তুলতে পারে, আর 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলতে পারবে। দেখো প্রথমে পাম্প মেশিনের সংখ্যা লিখবে, স্থির রেখে পাম্প মেশিনের সংখ্যা স্থির রেখে সময়ের সঙ্গে জলের পরিমাণের সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক, আবার সময় বা দিন সংখ্যা স্থির রেখে পাম্প মেশিনের সঙ্গে জলের পরিমাণের সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। এবার কী লিখবে? এবার 14টি পাম্প মেশিন 200 দিনে জল তুলতে পারে কত হবে? 28,000 লিটার। 14টি পাম্প মেশিন একদিনে কত লিটার জল তুলবে? 28,000/200। আর একটি পাম্প মেশিন যদি একদিনে জল তুলে সেক্ষেত্রে হবে 28,000/200 গুণিতক 14। তারপরে লিখবে যে একটি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? দেখো 28,000 গুণিতক 125/200 গুণিতক 14। এবার হচ্ছে 20টি পাম্প মেশিন 125 দিনে জল তুলতে পারবে বা জল তুলতে পারে কত হচ্ছে? 28,000 গুণিতক 125 গুণিতক 20/20 গুণিতক 14, কাটাটি করতে কত হচ্ছে? 25,000 লিটার হয়েছে। ঠিক আছে, 25,000 লিটার হয়েছে। চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো 6 থেকে দেখো 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের নাম দিয়ে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ এগুলো নিশ্চয়ই তোমরা করতে পারবে। একটা পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত অঙ্কন করবে, কেন্দ্রের নাম দেবে, তাহলে কেন্দ্র ও দিলে, এ বি দিলে, আর ও বি ব্যাসার্ধ, এ ও ব্যাস, ও হচ্ছে কেন্দ্র। বোঝা গেছে? ত্রিভুজ কাকে বলে তোমরা প্রত্যেকে জানি, ত্রিভুজ 3টি বাহু বিশিষ্ট জ্যামিতিকার চিহ্নকে আমরা ত্রিভুজ বলি। একটা ত্রিভুজ অঙ্কন করে বাহু ও শীর্ষবিন্দুগুলির নাম লেখো। তো একটা ত্রিভুজ অঙ্কন করে দেবে, অঙ্কন করে দিয়ে বাহু, দেখো 3টি বাহু হচ্ছে, আর নামকরণ শীর্ষবিন্দু এ বি সি। বুঝা গেছে? এইভাবে তোমরা নামকরণ করে দেবে। ঠিক আছে, চলো তো এইগুলো তোমাদের পঞ্চম শ্রেণীর তোমাদের রায়মার্টিন প্রশ্নবিদ্যার 3য় পর্যায়ের মূল্যায়নে তোমাদের 2025 সেটা গণিতের তোমাদের জন্য 13 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করলাম। তো এরপরে আমি পরের ক্লাসে আমি 14 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।